হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। ৭৭ আর এই গিয়ে ৭৮। মোটে ৭৮। এর চেয়ে বেশি তো নবাবের দেহরক্ষীর কাছে থাকে। অনেকদিন মহারাজকে হাত করে মোহর নেওয়া হয়নি, কিছু একটা করতেই হবে। কই গো, কিছু কি ঠিক করলে? রাজকুমারের জন্মদিনে কি উপহার দেবে? হ্যাঁ গো, পেয়েছি, এই দেখো। উমা, এই যে তোমার ছোটবেলা সোনার আংটিখানা। হ্যাঁ গিন্নি, ঠিক ধরেছ। যেটুকু যা গয়না ছিল সবই তো দেওয়া হয়ে গেছে, নহে বিক্রি হয়েছে। আর তো কাউকে কিছু দেওয়ার নেই, তাই ভাবলাম এটাই উপহারে দিই। সে ভালো ভেবেছো। বেশ, আসি তাহলে, ওদিকে সবার দেরি হয়ে যাচ্ছে গিন্নি। আচ্ছা শোনো, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো। শাড়িওয়ালাকে আসতে বলেছি দুপুরে। আবার শাড়িওয়ালা কেন? আরে তুমি ভুলে গেলে, সামনে আমার মন্দির বিয়ে, তার জন্য নতুন শাড়ি লাগবে না গো। একমাত্র বড় মাসির মেয়ে বলে কথা। বুঝলাম, তো ওই একটা শাড়ির জন্য আবার আমাকে থাকতে হবে? 3টে শাড়ি উপহারের পাশাপাশি আমারও একটা শাড়ি চাই। হ্যাঁ আচ্ছা, তুমি নতুন শাড়ি নিয়ে কি করবে বলো তো? বিয়েটা তো তোমার বংশীর। বলি, সারাটা জীবন তো এই এক কাপড়ই কাটিয়ে দিলাম, কি দিয়েছো তুমি আমায়? কেন, এই নিজেকে? আমার মতো স্বামী আর কোথাও পাবে? হ্যাঁ, ও সব মন ভুলানো কথায় আর চিড়ে ভিড়বে না, তাড়াতাড়ি আসবে বলে দিলাম। হ্যাঁ অগত্যা। ধুর, গিন্নিরও যত কথা সব বেরোনোর সব। আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে শাড়ির জন্য। দেখি মহারাজকে বলি অগ্রিম বেতনের জন্য, না হলে তো শাড়ি কেনা যাবে না। তাও একটা হলে হতো, কিন্তু এনাকেও দিতে হবে। আসলে সত্যিই তো, গিন্নি আমার কত যত্ন আত্তি করে, কিন্তু তাকে আজ পর্যন্ত তেমন কিছু উপহার দিতে পারিনি। না, গিয়ে বলি। রাজকুমারীর জন্মদিন উপলক্ষে যে আপনারা এত উপহার এনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমি রাজকুমারের কাছে পৌঁছে দেব। এ আর এমন কি মহারাজ, জানেনই তো রাজকুমার আমাদের সকলের কাছে কত প্রিয়। ঠিক ঠিক। কিন্তু আমি অবাক হচ্ছি, আপনার প্রিয় গোপাল জন্মদিন ভুলে গেছে দেখে এখনো পর্যন্ত তার কোনো পাত্তাই নেই। হ্যাঁ তাই তো, গোপাল আসেনি কেন? এসে গেছি মহারাজ। তা বলি, এসে তো উদ্ধার করে দিয়েছো, আজ রাজকুমারের জন্মদিন, সে কথা কি মাথায় আছে? ক্ষমা করবেন মহারাজ, আসলে ওই রাজকুমারের উপহার আর গিন্নির আবদার এসবের জন্যই আমার দেরি হয়ে গেল আর কি। এই নিন রানীমা, আমার তরফ থেকে রাজকুমারের জন্য ছোট্ট উপহার। অনেক অনেক ধন্যবাদ গোপাল। তবে মহারাজ, আমারও একটা অনুরোধ ছিল। কি? আমাকে যদি অগ্রিম বেতন হিসাবে কিছু মোহর দেন, তাই নিয়ে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। উনি বলবেন আর ওনাকে দিতে হবে, মামা বাড়ির আবদার। যেটা জানেন না তার মাঝে এত কথা বলেন কেন? হ্যাঁ, আসলে মহারাজ, আমার গিন্নির বোনের মেয়ের বিয়ে সামনে, তাই গিন্নি আবদার করেছে ওই নতুন শাড়ি কেনার জন্য। জানেনই তো বিয়ে বাড়ির কত খরচা, তাই। এ তো খুব ভালো কথা, কিন্তু অগ্রিম বেতন কেন? এমন একটা ভালো খবর দিলে আমার তরফ থেকে তোমার জন্য কিছু মোহর উপহার। এই নাও। ধন্য মা আপনি, আপনার মতো মা থাকতে সত্যি ছেলের কোনো চিন্তা থাকে না রানীমা। ইস, বেটা আবার সুযোগ বুঝে মোহর পেল, কেন যে আমার এমন হয় না। এবার তাহলে আসি মহারাজ, গিন্নি ওদিকে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আজ তাহলে সভা এখানেই শেষ করলাম। মহারাজ, আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে, আমি অন্দরমহলে গেলাম। রানীমার আবার হঠাৎ কি হলো, ব্যাপারটা দেখতে হচ্ছে। আজ আমি বুঝতে পারছি আপনি আমাকে একদম ভালোবাসেন না মহারাজ। ও কি কথা বলছো রানী? একদম ঠিক বলছি। নিজের গিন্নির আবদার মেটানোর জন্য গোপাল কত ভাবে, নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য অগ্রিম বেতন অব্দি চাইলো, আর আপনি? আমি তো রাজা, আমি কেন বেতন চাইবো? সেটাই তো, রাজা হয়েও আপনি কখনো এমন কিচ্ছু করেননি, কিচ্ছু না। আহা, রাগ করে না, আমি তোমাকে সব থেকে সুন্দর শাড়ি উপহার দেব, একেবারে সোনার সুতোর কাজ করা মুক্ত বসানো শাড়ি। এমন শাড়ি কেউ কখনো দেখেনি। ও মা, সত্যি? আচ্ছা, এই ব্যাপার। গোপালের কথা শুনে এবার মহারাজ ও রানীমাকে উপহার দেবে? ধুর, আমারই ভাগ্যটা খারাপ। হাজার চেষ্টা করেও গোপালকে আটকানো যায় না। দূর দূর দূর,
আমি যা চেয়েছিলাম তা ওই গোপাল পেয়ে গেল। ও কি গো, তুমি কার সাথে কথা বলছো? দুর্ভাগ্যর সাথে। কি সব অলক্ষণের কথা? কি হয়েছে? কি আর হবে, সবই তো তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, তুমি আমার কাছে বায়না করো না কেন কিছু? তুমি বায়না করনি বলেই আজ আমি রানীমার কাছ থেকে মোহর পেলাম না, কিন্তু গোপাল পেয়ে গেল। এবার বুঝলাম। ঠিক আছে, এখন তাহলে বায়না করছি, তুমি কাল গিয়ে সেটা রানীমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, করো করো করো, বায়না করো, বায়না করো। কি চাই কি চাই কি চাই, পেয়েছি। তুমি রানীমাকে গিয়ে বলবে যে আমার একটা সোনার হার চাই। এই না হলে আমার বউ। দারুণ চাল চেলেছো। কি গো মন্ত্রী, আজ যে তুমি দেরি করলে বড়। আগে মহারাজ, আমাকে সময় নিয়ে শোনাতে শোনাতে মন্ত্রীমশাইয়ের মনে হয় নিজেরই সময় জ্ঞান খারাপ হয়ে গেছে। তুমি থামো তো মহারাজ, আমারও খুব বড় একটা বিপদ হয়ে গেছে। একমাত্র রানীমাই আমাকে বাঁচাতে পারবেন। আমাকে একটু ওনার সাথে দেখা করার অনুমতি দিন মহারাজ। কিন্তু তোমাদের রানীমা তো এখানে নেই। আসলে জানোই তো যে কুমার অনেক দূরে থাকে, তাই গতকাল রাতেই রওনা দিয়েছে। সে কি, রানীমা নেই? এবার কি হবে আমার? কেন কেন কেন, কি হয়েছে? আসলে মহারাজ, আমার বউ আমার কাছে সোনার হার গড়িয়ে দেওয়ার বায়না করেছে, তাই আমার। বুঝেছি বুঝেছি, চুপ করো তুমি। এখন তোমাকে মোহর দিতে পারবো না। কেন মহারাজ? পরের মাসে দিতে পারবো। আসলে তোমাদের রানীমাকে সোনার সুতো দিয়ে কাজ করা এক শাড়ি উপহার করেছি সদ্য, যার জন্য অনেক খরচ হয়ে গেছে। তাহলে আমার সোনার হার পরের মাসে গড়িয়ে দিও। এটা তো ঠিক না। গোপাল আপনার প্রিয় বলে যখন যা চায় তখনই সাথে সাথেই পেয়ে যায়, আর আমার বেলায় এমন। এমন কোনো ব্যাপার নয় মন্ত্রী। মহারাজ, আপনি বরং আমাকে দেওয়া মোহরগুলো আমার অগ্রিম বেতন হিসেবে ধরুন, না হলে মন্ত্রীমশাই এমন অভিযোগ বারবার করবেন। আহা গোপাল, তোমাকে তো স্বয়ং রানীমা উপহার দিয়েছেন, এসব কিছু করতে হবে না। যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, আমিও দেখে নেবো পরে। কি দেখে নেবে মন্ত্রী? না না, ও কিছু না মহারাজ, পরেই দেখে হার গড়ানোর কথা বলছি। না, মন্ত্রীর হাবভাব মোটেই ঠিক ভালো লাগছে না। বেটা মনে মনে নিশ্চয়ই কোনো ফন্দি আটছে আমার বিরুদ্ধে। কিছু একটা করতেই হবে। গোপালের ওই মোহর উপহার পাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। একটু মাথা খাটাই, একটু মাথা খাটাই। উপায় পেয়েছি। আমাকে এখনই নবাবের কাছে গিয়ে মহারাজের নামে বলতে হবে। প্রণাম নবাব বাহাদুর। আরে এতে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, তো হঠাৎ এখানে কেন? আমি নবাব বাহাদুরকে আন্তরিক ধন্যবাদ জানাতে এসেছি। কিসের জন্য? এই যে আমরা খুব খুশি রাজা কৃষ্ণচন্দ্রের মতো একজন শক্তিশালী রাজা পেয়ে। শুধু সামরিক বলেই নয়, আর্থিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে। আর এটা সম্ভব হয়েছে আপনার মতো একজন নবাবের মহারাজের ওপর কৃপা দৃষ্টির জন্য। বলতেটা কি চাইছো তুমি? তেমন কিছুই না, আপনার গুণগান করছি। নইলে আপনিই বলুন না, আমাদের মহারাজ কখনো সোনার সুতোয় বোনা মুক্তোর কাজ করা শাড়ি কিনে রানীমাকে উপহার দিতে পারে? কি সোনার শাড়ি? হ্যাঁ, এমন দামি শাড়ি যা হয়তো নবাবের কাছেও নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আর শোনো, আমি তোমাদের রাজ্য পরিদর্শনের জন্য লোক পাঠাবো। কবে কখন সেটা কাল তোমাদের সূচনা পাঠিয়ে দেবো, কেমন? তো ঠিক জায়গাতেই আগুনটা ধরিয়েছি মনে হচ্ছে। বেশ। ব্যাপারটা আমার মোটেই ঠিক লাগছে না উজির। কৃষ্ণচন্দ্রর মতো এক সামান্য রাজা এত দামি শাড়ি কিনলো কি করে? কালো বাজারি করছে না তো? আমিও একই কথা ভাবছিলাম হুজুর। এক কাজ করো, কালকে কৃষ্ণনগরে খবর পাঠাও। দুদিন পর রাজকার্য পরিদর্শনের জন্য তুমি সেখানে যাবে। সব খতিয়ে দেখবে, আর কিছু বেগতিক বা গরমিল দেখলে সেটা বাজেয়াপ্ত করে নেবে, কেমন? আজকে হুজুর। কি হয়েছে মহারাজ? কার চিঠি? নবাবে রাজকার্য পরিদর্শনের জন্য লোক পাঠাবে দুদিন পর। এতে চিন্তার কি আছে মহারাজ? চিন্তার বিষয় আছে। নবাব আমার রাজকোষের হিসাবও মিলিয়ে দেখতে চায়। কোনো একটা ভাবে নবাবের কানে আমার সোনার শাড়ি কেনার কথাটা চলে গেছে, তাই সন্দেহ করছে। সে কি কাণ্ড! নবাবকে তো চিনি, ভুল ধরার কোনো সুযোগ ছাড়বে না। আর চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছে, হিসেবের একটু এদিক ওদিক হলে সে সব বাজেয়াপ্ত করে নেবে। হায় কপাল, এ সব হয়েছে গোপালের জন্য।
জন্য। অমনি শুরু করে দিলেন। আচ্ছা আমি আবার কি করছি বলুন তো? তুমিই তো করেছো। সেদিন যদি তুমি তোমার গিন্নির শাড়ি কেনার কথাটা রানীমার কানে না তুলতে, তাহলে রানীমাও মহারাজের কাছে শাড়ির জন্য বায়না করতেন না, মহারাজও সোনার শাড়ি কিনতেন না, আর নবাবও জানতে পারতেন না। একদম ঠিক কথা বলেছো মন্ত্রী, সব দোষ তোমার গোপাল। মহারাজ আপনি এমন বলছেন? হ্যাঁ বলছি, কারণ এটাই হয়েছে। দুশ্চিন্তায় এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি জানি না তোমার জন্য আজ অব্দি এমন বিপদে কবে পড়েছি। এবার তোমাকেই এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে। আর যদি তা না করতে পারো, তাহলে আজ পর্যন্ত তোমাকে যত মোহর উপহার দেওয়া হয়েছে, সেই সব উপহারের মোহর ফেরত দিতে হবে। সব মোহর যে প্রায় খরচ হয়ে গেছে মহারাজ, আবার আমি কোথা থেকে পাবো? সেটা তুমি জানো। এইবার গোপাল ভালো মতো জব্দ হয়েছে। এই যে লঘু পাপে গুরুদণ্ড। গোপাল পড়ল ফাঁদে, এমন দেখে মন্ত্রী হাসে আর আমার মনটা কাঁদে। এখানে বসে কি করছো গো গিন্নি? এসে পড়েছো? ওমা, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না, এই হিসেবের ঠেলায় সবকিছু বেহিসাবি হয়ে যাচ্ছে একেবারে। আচ্ছা তুমি কি করছিলে ওই রসিদগুলো নিয়ে? দেখে হিসেব করছিলাম এই মাসে অনেক খরচ হয়েছে কিনা, সেই বুঝে পরের দিনগুলো চালাতে হবে গো। কি বললে? রসিদ দেখে হিসেব কষা? রি, এটা তোমার মাথাতেই আসেনি। ধন্যবাদ গিন্নি, আরো একবার তোমার জন্য এই যাত্রায় আমি বেঁচে যাব মনে হচ্ছে। বেঁচে যাবে কেন? কি হয়েছে? আচ্ছা আমাকে আবার একটু রাজপ্রাসাদে যেতে হবে। আমি এলাম গিন্নি। কি যে বলে লোকটা, কিছুই বুঝতে পারি না। আসতে পারি মহারাজ? এ কি গোপাল, তুমি? আর কোনো চিন্তা নেই মহারাজ, নবাবকে হিসেব বোঝানোর উপায় পেয়ে গেছি। কি বলছো? কি উপায়? এই দুদিনে আপনি শুধু সকল প্রজাদের কাছ থেকে পুরনো রসিদ সংগ্রহ করুন, তাহলেই কেল্লা ফতে। তাই নাকি? আর নয়তো কি? তবে এ ব্যাপারে মন্ত্রী মশাইকে কিন্তু কিচ্ছু জানতে দেওয়া যাবে না। শুধু আমি যা বলছি তাই করুন মহারাজ। সে তো বুঝলাম, কিন্তু প্রজাদের থেকে পুরনো রসিদ সংগ্রহের কথা ঘোষণা করলেই মন্ত্রী এমনিই জানতে পেরে যাবে। চিন্তা করবেন না মহারাজ, আমার কাছে এটারও উপায় আছে। আপনি শুধু খেয়াল রাখবেন যাতে এই কথা পাঁচ কান না। বাকিটা ভরসা রাখুন, কৃষ্ণনগরের একটা ঘাসও নবাব বাজেয়াপ্ত করতে পারবে না। গোপাল দাদু, আমরা সব চলে এসেছি। ভালো সময় এসেছিস, তোদের দাদুর ভবিষ্যৎ এখন তোদেরই হাতে। আবার করে বলছো কেন দাদু? আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না, শুধু বলো না কি করতে হবে। জানি তো, তোদের যেটা করতে হবে সেটা হলো সবার বাড়ি বাড়ি গিয়ে পুরনো রসিদ সংগ্রহ করতে হবে। এই ব্যাপার, এটা এমন কি? কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কেন চাইছি, তখন বলবি যে ওই গোপাল দাদু ওই ঠোঙা বানাবে বলে পুরনো কাগজ চাইছে। আচ্ছা আমরা এক্ষুনি নিয়ে আসছি। যাক, প্রথম ধাপ হয়ে গেল, এবার পরের ধাপের প্রস্তুতি। যাই একবার বরং বিজ্ঞানীর কাছ থেকে ঘুরে আসি। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো ভেতরে এসো। বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কাছে কালি মোছা যায় এমন কোনো কিছু আছে? কালি মোছার জিনিস? হ্যাঁ, একটা তরল রাসায়নিক পদার্থ আছে যেটা সব ধরনের কালি তুলে ফেলে। দাঁড়াও দিচ্ছি। অনেক ধন্যবাদ বিজ্ঞানী। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তাই নাকি? এতটা পথ উনি এসেছেন, আগে ওনার জন্য শরবত ও মিষ্টির ব্যবস্থা করি। এই যে মহারাজ, আমি জল মিষ্টির ব্যবস্থা করে এনেছি, এটাও সাথে নিন। এটা কি? কেন হিসেব? ভোলা ময়রা পাঠিয়েছে এই মিষ্টি ও শরবতের দাম। এর মধ্যে এই কাজের সাথে যুক্ত ভোলা ময়রা আর তার পরিচারকের পারিশ্রমিকও যুক্ত আছে। হ্যাঁ, আসলে আমাদের মহারাজ তো প্রতিদিনের খরচ খুব হিসেব করে চলেন, তাই। ও আমি একটু বসবো? নিশ্চয়ই, ওই তো ওদিকে বসার জায়গা। আপনি কি হাওয়া খাবেন উজির সাহেব? তাহলে রশিদে ওটাও যুক্ত করব। মশকরা হচ্ছে? রেগে যাচ্ছেন কেন? আপনার সাথে মশকরা করার মতো স্পর্ধা আমার নেই উজির সাহেব। আসলে মাসের শেষ তো, তাই একটু বেশি হিসেবে চলতে হচ্ছে আর কি। আমাকে হিসেব দেখাচ্ছ? আর রাজা কৃষ্ণচন্দ্র যে সোনার সুতোয় বোনা শাড়ি কিনতে পারলো, সেটার হিসেব কোথায়? একটা সামান্য রাজা এত অর্থ পায় কোথা থেকে? এ আবার কেমন কথা? মহারাজ যা কিনেছেন সেটা তো তার জমানো অর্থ দিয়েই কেনা।
আমি বিপথে কোনো কাজ করি না। সেটা তো রাজকোষের হিসেব দেখলেই বোঝা যাবে। শুনে রাখো গোপাল, একটুও যদি হিসেব এদিক ওদিক দেখি না, তাহলে সব বাজেয়াপ্ত করে দেব। কোনো চালাকি নয়, কোনো চালাকি নয়। বেশ, তবে করুন হিসেব। আমাদের কাছে কিন্তু সব কিছু রসিদ আছে। কই গো, আনো সব, আনো আনো। হ্যাঁ, এত রসিদ? আপনি বরং নিশ্চিন্তে হিসেব কষে নিন, আমরা আসি। ওই বাবারে, এত হিসেব কষে কষে তো মাথা ঝিমঝিম করছে, খিদেতেও পেট টুই টুই করছে। আপনার হিসেব কত দূর উজির সাহেব? আমাকে এখান থেকে নিয়ে চলো গোপাল, আমি আর পারছি না। ও কি, অঙ্ক কষে কষে তো আপনার সব শক্তি শেষ হয়ে গেছে দেখছি। আচ্ছা চলুন চলুন চলুন, কিছু মুখে দিয়ে দিন, তাহলেই শক্তি আসবে। তাই চলো। নিন, এটা হলো দুপুরের খাবার, আনাজ মশলা এমনকি রান্নার ঠাকুরেরও পারিশ্রমিকের হিসেব। এবার আমি পাগল হয়ে যাব। আমি আর কোনো হিসেব দেখতে চাই না। সব সময় কি এত হিসেব নিয়ে চলা যায় নাকি? কি আর করা যাবে বলুন? হিসেবে না চললে আপনি তো মহারাজের উপার্জনের উপর সন্দেহ করবেন, আর বেশি খরচ হলেই সম্পত্তি বাজেয়াপ্ত করবেন। তাই বলে সব কিছুতেই হিসেব? কোনো একদিকে বেশি খরচ হলে বাকি দিকগুলো এভাবেই কম করে চলতে হয়। কি ঠিক বলিনি? আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল, এবার আমাকে রেহাই দাও। আসলে তোমাদের মন্ত্রী নবাবের কাছে গিয়ে তোমাদের রাজা নামে উস্কেছে। কি মন্ত্রী? রে খেয়েছে, পালাতে হবে দেখছি। ঠিক জানতাম, মোহরের জন্যই এত কিছু। তাই তো নবাব এমন করেছেন। বেশ, এবার আমি ফিরে গিয়ে নবাবকে সব জানিয়ে দিচ্ছি। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। আর মন্ত্রী, আগে মহারাজ, তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার জন্যই আমার এত হয়রানি হয়েছে। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। গোপালের ওপর হিংসে করে এমন করেছি, আর হবে না। একটা সুযোগ দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, সুযোগ দিয়েই দিন। বেশ, তবে তোমার শাস্তি হলো রানীমাকে আমি যে সোনা শাড়ি কিনে দিয়েছি সেটার পুরো দাম তোমাকে আমায় দিতে হবে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা ওই গো গিন্নি, শুধু ভাত দিয়ে গেলে যে, সঙ্গে আর কিছু দেবে না? দিলাম তো এক ঘটি জল, ভাতে জল ঢেলে নুন দিয়ে মেখে খেয়ে নাও। হ্যাঁ, কি রোজ রোজ সেই এক খাবার? এসব মুখে তোলা যায় নাকি? হ্যাঁ, তাহলে খালি পেটে থাকো না, কে বলেছে মুখে তুলতে? না মানে অন্তত একটা কাঁচা পেঁয়াজ। নেই। মাঝে মাঝে তো বেশ ওই মশলা দিয়ে কষিয়ে মাছ মাংস রাঁধতে পারো গিন্নি। বাজারে মাছ মাংসের দাম জানো? সেরা কাঁথায় শুয়ে মাছ মাংস খাওয়ার স্বপ্ন দেখতে লজ্জা করে না তোমার? আসলে কি জানো তো গিন্নি, আমার লজ্জাটা তোমার রান্নাঘরে রাখা মশলার বাক্সের মতো, শুরু আছে কিন্তু কোনো কাজে লাগে না। এই খবরদার, আমার রান্না তুলে একদম খোঁটা দেবে না, এই বলে দিলাম। হ্যাঁ, আমি চললাম মাছ আনতে, তুমি আদা রসুন বেটে পেঁয়াজ কুচিয়ে রাখো, বুঝলে? বলি পয়সা কোথায়? লাগবে না, মাছ খেতে হলে পয়সা নয় গিন্নি, বুদ্ধি লাগে, বুদ্ধি, বুঝলে? বুদ্ধির বদলে মাছ কোন দোকানদার দেয় গো? না 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 না, কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই নিন জাহাপনা, আপনার জন্য আম পোড়া শরবত এনেছি, খেয়ে নিন। ওরা কপাল আগে সামলাই, তারপর আম পোড়ার শরবত খাবো। সে কি জাহাপনা, আম তো আপনার প্রিয় ফল। তার চেয়েও প্রিয় ক্ষমতার লোভ। এদিকে কৃষ্ণনগর ঠিক যেন পাকা হিমসাগর, ওদিকে বর্ধমান যেন হৃষ্টপুষ্ট ফজলি, আর খাম্বাজ রাজ্য যেন লাল হলুদ গোলাপ খাস। এদের একসঙ্গে খেতে না পারলে আমার ঠিক ভাত হজম হচ্ছে না উজির। তবে
হবে হবে খুব তাড়াতাড়ি এই রাজ্যগুলো আপনার বর্ষতা স্বীকার করবে জাহাপানা। শুধু চাই সঠিক উপায়। কি উপায়? এদের সঙ্গে যুদ্ধে লড়ে আপনি সহজেই রাজ্যগুলো জিতে নিতে পারেন জাহাপানা, কিন্তু তাতে রাজ্যবাসীর ভালোবাসা পাবেন না। রাজ্যবাসীর ভালোবাসা পেতে হলে প্রমাণ করতে হবে তাদের রাজারা অপদার্থ। কি বলছো জি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আপনি হলেন বাংলার নবাব, আর কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালিকে না বুঝলে বাংলা জিতবেন কিভাবে? আসুন আসুন জাহাপানা আসুন, আমি আপনাকে বাতলে দিই বাংলা জেতার উপায়। সাব্বাস সুজিত, তোমার বুদ্ধিটা ঠিক পাকা ল্যাংড়া আমের মতো, হ্যাঁ, মিষ্টি। এই পায়ের নিচ দিয়ে গলে গেল। ধর ধর ধর, ধর। বিশাল বড় মাছ গো গোপাল দাদু, একেবারে পাকা শোল। ছাড়বেন না গোপাল দাদু, আজ রাতে আমরা জমিয়ে মাছ ভাত খাবো। খেতে তো হবে শোল মাছের ঝোল আর তেল কই। তোদের দিদাকে বড় মুখ করে বলে এসেছি। ধরেছি। ছি 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 ছি, কি দুর্গন্ধ! গোপালকে ছাড়বেন না মহারাজ, ও ইচ্ছে করে আমার মুখে কাদা ছুঁড়েছে। ঠাকুর বলেছেন মানুষ নিজের কর্মফল একদিন না একদিন ঠিক পাবে। মন্ত্রী মশাই যে এত তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাবতেই পারিনি। দেখেছেন মহারাজ, দেখেছেন? দোষ করে এখন আবার ধর্মের বাড়ি দিচ্ছে। আহ, তুমি রাজসভা কামাই করে এসব কি করছো গোপাল? যা সামান্য বেতন পাই সব পেঁয়াজ রসুন কিনতেই ফুরিয়ে যায় মহারাজ, তাই মাছটা নিজেই ধরে খাচ্ছি। হ্যাঁ? মহারাজ আপনার পায়ে পড়ি। থাক থাক, আর আমার পা ছুঁতে হবে না গোপাল। কেন মহারাজ? আমি তো মন থেকে আপনাকে সম্মান করি, বলুন। এ তো আচ্ছা জ্বালাতন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর আপনাকে একটি বিশেষ পত্র পাঠিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। এ তো দারুণ আবদার। যাবো যাবো, আমি অবশ্যই যাব। কোথায় যাবেন মহারাজ? নবাব বাহাদুর লিখেছেন আগামী পরশু তার প্রাসাদে অতিথি হয়ে যেতে, তবে খালি হাতে নয়, সঙ্গে করে একটি জ্যান্ত মাছ নিয়ে যেতে। উপহারে জ্যান্ত মাছ? নবাব বাহাদুরকেও আমার মতন জল দিয়ে নুন ভাত খেতে হচ্ছে দেখি। নবাব হোক বা ফকির, সবার গিন্নি সমান। কিন্তু সঙ্গে করে কি মাছ নিয়ে যাওয়া যায়? ভেটকি, চিতল নাকি কাতলা? আচ্ছা, আগামীকাল রাজসভায় আমি সবার মতামত শুনবো। গোপাল, আগামীকাল ঠিক সময় চলে এসো কিন্তু। আগে যাব মহারাজ, শুধু আমার বেতনটা ভেবে দেখবো। চল রে, আজ অনেক মাছ পেয়েছি। চল চল চল। কি মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবাব বাহাদুরের জন্য কি মাছ উপহার স্বরূপ নিয়ে যাওয়া যায় সেই চিন্তায় গতকাল রাতে আমার ভালো ঘুম হয়নি মন্ত্রী। আমিও গতকাল রাতে দু চোখের পাতা এক করিনি মহারাজ, অনেক ভেবে সকালের দিকে আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? নবাবকে উপহার স্বরূপ ইলিশ দিলে কেমন হয়? বোঝো কাণ্ড, এই বুদ্ধির জন্য রাত জাগতে হলো। হ্যাঁ, ইলিশ তো জল থেকে তুললেই অক্কা পায়, তা জ্যান্ত থাকবে কিভাবে? ঠিক ঠিক, মন্ত্রীর মাথায় গোবর আছে না বুঝি। আমার মতে উপহার স্বরূপ ছোট মাছ নিয়ে যাওয়াই ভালো। এই যেমন ধরুন ওই পুঁটি মাছ, নিজেও খেতে পারবেন আবার ঝালও খেতে পারবেন। ছি 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 ছি, সবাই হাসবে যখন দেখবে কৃষ্ণনগরের মহারাজ উপহার স্বরূপ নিয়ে গেছেন পুঁটি। ওরে বাবাই, তাহলে থাক বাবা। তাহলে বাদ গেল মোট দুটি, ইলিশ আর পুঁটি। আমার মতে কাতলা দেওয়াই ভালো, ওজনেও বেশি হবে। না না না, কাতলা দেখতে একদম ভালো নয়, মাথা মোটা মাছ কোথাকার। উপহারে এমন কিছু দেওয়া উচিত যা দেখতে সুন্দর হবে। হ্যাঁ ঠিক তো, তাহলে বরং ভেটকি দিয়ে দিন। ভেটকি বাজারে কত করে কিলো এখন? পয়সার চিন্তা আমি করছি না গোপাল, বরং আমার চিন্তা মান সম্মানে। বাকি রাজ্যের রাজাদের তুলনায় আমার উপহার যেন নবাবের বেশি পছন্দ হয়। কিন্তু সবাইকে এরকম অদ্ভুত উপহার নিয়ে যেতে বলার কারণ কি? মাছ, তাও আবার জ্যান্ত। আচ্ছা মহারাজ, এর পিছনে নবাব বাহাদুরের কোনো চাল নেই তো? গোপাল, তুমি মিছি মিছি সন্দেহ করছো। কথা না ঘুরিয়ে বরং একটা ভালো মাছের নাম বলো দেখি। ভালো মাছ? জ্যান্ত কই মাছ নিয়ে যান মহারাজ, গতকাল অনেকগুলো ধরেছি। কি এত ভালো ভালো মাছ থাকবে আমি শেষে ওই মাছ নিয়ে যাব? তুমি সমাধান না দিয়ে উল্টে মজা করছো গোপাল। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আগে ভাড়ামো করার জন্যই তো মাস গেলে বেতন পাই মহারাজ। মানে কি বলতে চাইছো গোপাল? নবাব বাহাদুর কি চান সেটা আমরা সবাই জানি, তাই বলছি মাছের গর্তে হাত ঢোকানোর আগে পরীক্ষা করে নেওয়া উচিত ভেতরে সাপ আছে কিনা।
এই মন্ত্রী, গোপাল কি বলে গেল? সাপ ব্যাং কিছুই তো বুঝলাম না। ছাড়ুন তো গোপালের কথা। আমরা বরং মাছ নিয়ে আলোচনা করি। আমার মতে জ্যান্ত ভেটকি নিয়ে যাওয়াই ভালো। আমাদের ওই ভেটকিতেই মত আছে। মত আছে। বেশ, এই নাও 100 মোহর। বেছে বেছে সবচেয়ে বড় ভেটকিটা বাজার থেকে কিনে আনো মন্ত্রী। তারপর তাকে রূপোর গামলায় জল ঢেলে রাখো। আমি কাল ভোর ভোর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। কোনো চিন্তা করবেন না মহারাজ, কাজ হয়ে যাবে। যাওয়ার সময় চিঠিটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে। নবাবের হুকুম। এই দেখুন কেমন খেলা করছে। হ্যাঁ, বাহ বাহ বাহ। ওজনে কত হবে? 4 কিলো তো হবেই। কিলো 2 পয়সা হিসেবে 8 পয়সা দেবেন। আমি শুধু ওজন জানতে চেয়েছি, দাম শুনে আমার কি হবে? এই এটাকে গাড়িতে তোল। আর মাছের দামটা? মুর্শিদাবাদের নবাবকে আমাদের মহারাজ এই ভেটকিটা উপহার স্বরূপ দেবে। তোর ভাগ্য ভালো যে মাছটা তুই ধরে এনেছিস। আবার টাকা কিসের রে? আয় রে আয় 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 আয়, আমার কত ক্ষতি হয়ে গেল। তেল কৌটা যা রেঁধেছ না? বলি বলি আর কটা মাছ আছে গো? আছে, তাতে আগামী 7 দিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কাল কই মাছের ঝোল খাবো, পশু খাবো শোল মাছের কালিয়া। ধুর, এসব খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেল। বাজার থেকে একটু ইলিশ ভেটকিও তো আনতে পারো। হ্যাঁ, ইলিশের অনেক দাম গো গিন্নি, আর ভেটকি তো বাজারে প্রায় ওঠেই না। কে বলেছে তোমাকে? শুনলাম মন্ত্রী মশাই নাকি আজ বাজার থেকে সবচেয়ে বড় জ্যান্ত ভেটকিটা পেয়েছেন। হ্যাঁ, তাই নাকি? তার মানে আগামীকাল নিশ্চয়ই মহারাজ ওটা নিয়েই মুর্শিদাবাদ যাবেন। আমার মনটা বড্ড কুড়াচ্ছে গিন্নি। না, এভাবে ছেড়ে দিলে হবে না, একটু পরীক্ষা করে দেখতে হবে। হাজার হোক এই রাজ্যটা তো আমারও। এত রাতে আবার কোথায় চললে গো? হ্যাঁ? দেখতে গর্তে সাপ আছে না মাছ। হ্যাঁ? কি গোপাল, এত রাতে? সব ঠিকঠাক বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো গোপাল দাদা। তাহলে কাল উত্তরের জঙ্গলে। ভেটকি মাছটা রূপোর গামলায় রেখে গরুর গাড়িতে তুলে দিয়েছি মহারাজ। আর নবাব বাহাদুরের চিঠিটা? ইয়ে সিংহাসনের ওপর, নিচে, ডাইনে, বাঁয়ে সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। সে কি তাহলে? এমন চিত্তাকর্ষক উপহার দেখলে নবাব বাহাদুরের চিঠির কথা মনেই থাকবে না। আপনি নির্দ্বিধায় যাত্রা শুরু করুন মহারাজ। ঠিক বলেছ। ওই তো মহারাজের রথ এসে গেছে। এই যা যা বলেছি মনে আছে তো? আছে গো আছে। ভেটকি মাছের পাতুরি আর ঝোল দুটোই রাঁধবো। হ্যাঁ, আমার ফিরতে কদিন দেরি হতে পারে, বেশি দেরি হলে তোমরা খেয়ে নিও, এবার লুকিয়ে পড়ো। ওই দেখা যায় রথে চেপে সবাই ধীরে ধীরে এদিকেই আসছে না হাপানা। আসতে দাও, এবারই খেলা জমবে। এসো এসো, তোমাদের সবাইকে মুর্শিদাবাদে স্বাগত জানাই। আমার উপহারের কথা মনে আছে তো? আছে জাহাপানা আছে, শুধুমাত্র আপনার জন্য আমি নিয়ে এসেছি একটা জ্যান্ত কাতলা। এই নিয়ে এসো। আমার উপহারও কিছু কম নয় জাহাপনা, নিয়ে এসো। আর তোমরা? আর কৃষ্ণচন্দ্র, তুমি কি এনেছো? এদের সবার চেয়ে ভালো উপহার এনেছি, যা দেখলে আপনার মন একেবারে আনন্দে নেচে উঠবে। ইচ্ছে করবে এক্ষুনি হয় পাতুরি না হয় ঝোল করে খেয়ে নি। তাই নাকি? হ্যাঁ, আজ নবাব বাহাদুরের জন্য আমার বিশেষ তোফা। কই নিয়ে এসো। এই তো কই নিয়ে এসেছি মহারাজ। গোপাল, তুমি ভেটকি কোথায়? এতক্ষণে গিন্নি রান্না বসিয়ে দিয়েছে। শেষে কিনা কই মাছ। আর কোনো মাছ খুঁজে পেলে না নাকি কৃষ্ণচন্দ্র? ছি
ছি ছি ছি, তোমার জন্য লজ্জায় আমার নাক কাটা গেল গোপাল। ফিরে গিয়ে আমি তোমার গর্দান নেব, এই বলে দিলাম। অনেক হয়েছে, এবার তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাদের সবাইকে একটা করে জ্যান্ত মাছ আনতে বলেছি একটি বিশেষ কারণে। তার আগে সবাইকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই নবাব বাহাদুরের পাঠানো চিঠিটা মন দিয়ে পড়েছিলেন তো? হ্যাঁ পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও পড়েছি। বেশ, তাহলে তো তোমরা এই আমন্ত্রণের কারণটা জানো। তোমাদের আনা মাছেদের আয়ু যতদিন, তোমাদের রাজ্যের আয়ুও ততদিন। মানে আপনাদের মধ্যে যার মাছ যেদিন মারা যাবে, জাহাপানা তার রাজ্যটা সেদিন নিয়ে নেবে। আর যতদিন না আপনাদের মাছ মরছে, ততদিন আপনারা এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ, এইরকম কিছু তো চিঠিতে লেখা ছিল না। কে বলেছে ছিল না? ওই জন্যই তো আমি সঙ্গে করে চিঠিটা আনতে বলেছিলাম। এনেছো? হ্যাঁ হ্যাঁ আমি এনেছি। এই যে এখানে তো কোথাও এরকম কিছু লেখা নেই। তোমরা হলে রাজা, রাজাদের সব সময় চোখ কান খোলা রেখে চলতে হয়। উজির, এই নাও। সত্যি তো, চিঠিতে তো এটাই লেখা আছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ বুঝিনি চিঠিতে কারচুপি করা আছে। চুপ! বেশি গলা তুলে কথা বললে গলাটা শরীরের ওপরে নাও থাকতে পারে। আজ এই মুহূর্ত থেকে এই খেলাটা শুরু হলো। তোমাদের রাজ্যের আয়ু এখন তোমাদের আনা মাছেদের কাছে। উজির, কার মাছের কি অবস্থা? আগে বাকিরা মোটামুটি সাঁতার কাটছেও, খাম্বাজ রাজার আনা কাতলা খাবি খাচ্ছে। মনে হয় খুব তাড়াতাড়ি যাবে। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো কথা। অপেক্ষা করি তবে। গেল গেল, আমার রাজ্যটা ভেসে গেল। গেছে মহারাজ, গেছে। আজ থেকে খাম্বাজ রাজ্য আমার। খাম্বাজ রাজাকে বন্দী করো। পাবদা রুইও ভেসে উঠেছে জাহাপানা। তোমাদের রাজ্য দুটো আমি খেলাম। বাকি রইল শুধু বর্ধমান রাজার চিতল আর কৃষ্ণচন্দ্রের কই। যা, আমারটাও গেল। আগে জানলে আমিও কৃষ্ণচন্দ্রের মতন জিওল মাছ আনতাম। কৃষ্ণচন্দ্র, নিজেকে এত চালাক ভেবো না। একটু দেরি হলেও একদিন না একদিন তোমার কইও ভেসে উঠবে। ততদিন তুমি আর গোপাল আমার প্রাসাদেই থাকবে, কেমন? এ তো উত্তম প্রস্তাব নবাব বাহাদুর। আপনার প্রাসাদের বিরিয়ানির কোনো তুলনাই নেই। অনেকদিন নুন ভাত খেয়ে আছি, আজ একটু বিরিয়ানি হবে নাকি? পেয়ে যাবে গোপাল। নবাবের প্রাসাদে অতিথিদের যত্নের কোনো ত্রুটি হবে না। আমাকে ক্ষমা করে দিও গোপাল, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি কেন তুমি ভেটকির বদলে কই মাছ এনেছো। বিরিয়ানিটা যে রেঁধেছে না, বুঝি ওই নবাবের বাবুর্চিকে কোনোভাবে কৃষ্ণনগরে ধরে নিয়ে যাওয়া যায় না মহারাজ? গোপাল, কোনো মাছই অমর নয়। একদিন তোমার আনা ওই কই মাছটাও মারা যাবে, আর সেদিন আমাদের কৃষ্ণনগর রাজ্যটা নবাবের হবে। মাছগুলো একেবারে ঝুড়ো ঝুড়ো, আর মাংসটা তুলোর মতো নরম। আমার কথা কি তোমার কানে যাচ্ছে? গোপালের চোখ কান সব সময় খোলা থাকে মহারাজ, আর তাই চিঠির কারচুপিটা ধরতে আমাকে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু কিভাবে বুঝলে গোপাল চিঠির রহস্যটা? কারণ আমি জানতাম নবাব বাহাদুর অনৈতিক কিছু করবেন না। গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েই উনি বাজিমাত করবেন। অবশ্য এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে বিজ্ঞানী। একটা সাহায্য করতে পারবেন বিজ্ঞানী? তোমার সন্দেহ একদম ঠিক গোপাল। এই চিঠিতে লেবুর রস দিয়ে লেখা হয়েছে কয়েকটি লাইন, যা শুধু আগুনের তাপেই ফুটে উঠবে। এই নাও। সর্বনাশ, গর্তে মাছ নয়, বিষধর সাপ আছে। এবার কি হবে গোপাল? আগামী 7 দিন পেট ভরে বিরিয়ানি খাবো মহারাজ। ততদিনে ওরা এসে যাবে। কারা আসবে? দেখুন না শুধু। এই তোমার বুদ্ধি, দেখলে তো গোপাল এসে কেমন সবকিছুর উপরে জল ঢেলে দিল। মানে বুঝতে পারিনি যে ওরা চিঠির কারচুপি সব ধরে ফেলবে। কৃষ্ণচন্দ্রের কই মাছের কি খবর? সেটা কি এখনো জীবিত? আগে আমাদেরও একই প্রশ্ন নবাব বাহাদুর। এভাবে আর কদিন চলবে জানা নেই। কবে যে সব থেকে মুক্তি পাবো। দাঁড়ান জাহাপানা, আমি ছুটে গিয়ে দেখে আসছি মাছটা জীবিত আছে কিনা।
তুমি বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। কৃষ্ণচন্দ্র, যতদিন না মাছটা মরছে তোমাকে আমি এখানেই আটকে রাখবো। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা, দেখবেন আসুন, দেখবেন আসুন। কি হয়েছেটা কি? চলুন না নিজের চোখেই দেখবেন। সে কি, কই মাছ বাচ্চা দিয়েছে? এটার অপেক্ষাতেই তো ছিলাম। ওরা এসে গেছে মহারাজ। এবার আপনার রাজ্য সুরক্ষিত। মানে নবাব বাহাদুরের কথা অনুযায়ী মাছ মারা গেলে রাজ্য ছাড়তে হবে। এমনিতেই কই মাছের জান শক্ত, এরাও বড় হবে, বাচ্চা দেবে। এইভাবে কই মাছের গুষ্টি মরে শেষ হতে হতে নবাব বাহাদুর আর বেঁচে থাকবেন না। হ্যাঁ নয়, হ্যাঁ। বেছে বেছে ঠিক মা কই মাছটাকে নিয়ে এলে। এবার রাজ্যে ফিরি। কি লাভ? সেই তো নুন ভাত খেয়েই থাকতে হবে। না, আমি তোমার বেতন 10 গুণ বাড়িয়ে দেব। আর যাওয়ার সময় নবাবের বাবুর্চিকেও ধরে নিয়ে যাব। আজ থেকে তুমি শুধু বিরিয়ানি খাবে। জয় জয় মহারাজের জয়, জয় কই মাছের জয়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।